হাদি হত্যার বিচার চাওয়ার জন্য আমরা আবারও রাজপথে নেমেছি। হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউই রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দেহে নিঃশ্বাস আছে হাদি ভাইয়ের জন্য লড়ে যাবো, ইনসাফের জন্য লড়ে যাবো, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়ে যাবো ইনশাআল্লাহ। বর্তমানে কিন্তু অনেক বড় একটা সুখবর দিতে চাই। আগে অনেক বড় সুখবর, আমরা আমাদের হাদির বিচার পাইতে যাচ্ছি, বিচার পেয়ে যাব খুব তাড়াতাড়ি। কেন জানেন? হাদির আসামি ধরা পড়ছে, মেইন আসামি ওই যে ফয়সাল আর আলমগীর কলকাতার বনগাঁতে ধরা পড়ছে। ওরা পার হয়েছিল মেঘালয় বর্ডার দিয়ে। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে নতুন নাটকীয়তা। আপনারা যেটা শুনছেন সুখবর না, এটা সুখবর নয়। এর নেপথ্যের রহস্য শুনলে আপনি অবাক হবেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী, সেই আলোচিত প্রধান দুই আসামি, সেই শুটার যাকে নিয়ে এত কিছু। তুমি কোন চাটের বালাপাস? তুমি আসছো এখানে মামলা করতে? গুনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আসেন, সিনিয়র সিটিজেন আসেন। আমরা সম্মান করতে চাই, কিন্তু নিজের সম্মান যদি না রাখতে পারেন তাহলে এই যারা ইয়াং জেনারেশন আছে, জেনজিরা আছে, আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। নতুন করে আবার ইনকিলাব জিন্দাবাদ হয়ে ভারতবর্ষের আনাচে কানাচে থেকে হাসরত মোহানির ভয়েস থেকে আজকে যেভাবে হাদির কণ্ঠকে দিয়ে সারা বাংলাদেশ আত্মস্থ করেছিল, সেই ইনকিলাব আবার আবাবিলের মতো আসমান থেকে ফিরে আসবে। ইনকিলাব, 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 ইনকিলাব। দর্শক, এই মুহূর্তের রীতিমতো একটা বড় ব্রেকিং নিউজ। সেই ব্রেকিং নিউজটা এসেছে ভারত থেকে। প্রফেসর ইউনূসের সরকার পরিবর্তনের পরে একটা বড় চমক আসলো ভারত থেকে। সেই চমকটা হলো গত 12ই ডিসেম্বর ওসমান হাদিকে যারা গুলি করেছিল এবং 18ই ডিসেম্বর যার পরিপ্রেক্ষিতে ওসমান হাদির মৃত্যু হয়েছিল, সেই আসামি দুজন মাসুদ, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তারা ভারতে গ্রেপ্তার হয়েছে। এই ফাঁদ আপনারা তৈরি করছেন, ওই ফাঁদে বিএনপির পতন হবে। এই সময়ের বেশি দিন বাকি নেই। আওয়ামী লীগ যে পথে গিয়েছে আমরা যদিও চাই না, কিন্তু দুঃখজনক ভাবে ওই একই পথে আপনাদেরকে সামনের দিনে হাঁটতে হবে। তাদেরকে পুনর্বাসন শুরু করেন, তাদের হাতেই এই বাংলাদেশে আপনাদের পূর্বের মতো আবার শোচনীয় অবস্থা তৈরি হবে, বেশি দিন লাগবে। আমরা এমন একটা দেশের দিকে যাচ্ছি যেখানে আপনি চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে পারবেন না। চাঁদাবাজকে চাঁদাবাজ বললে আপনার বিরুদ্ধে মামলা দেওয়া হবে। সেই পুরনো কায়দা, সেই পুরনো সিস্টেম, কিন্তু তারা ভুলে গিয়েছে। এই প্রজন্মের সাথে সেই পুরনো কায়দায় আচরণ করে লাভ নাই। হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে ভারতের পুলিশ গ্রেফতার করেছে। আমরা আশাবাদী ভারত থেকে এই ফয়সালকে এনে বিচারের মুখোমুখি করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই বুঝতে পেরেছেন আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ ও নির্ভরযোগ্য সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওর মূল বিস্তারিত অংশ দেখে আসি। আপনাদের মন মানসিকতা আমি বুঝতে পারছি, ভালো লাগছে ভাই, ভালো লাগছে। আপনারা আপসহীন, হ্যাঁ আপসহীন, কারণ আপনারা এই প্রজন্ম সত্যি অন্যরকম, আমাদের মতো না। আমরা একটু পুরানা মানুষ তো ভাই, যা কিছু চোখে দেখছি তা তো বলতেই হয়। তবে অনেকে কমেন্ট করছে যে ওনার মানে শেখ মুজিবুর রহমানের সময়টা কেমন ছিল, এটা কি ভুলে গেছেন? না ভাই, ভুলি নাই। ৭৪-এর দুর্ভিক্ষের কথা ভুলি নাই, ওনার অপশাসনের কথা ভুলি নাই, দুর্ভিক্ষের মধ্যে ওনার ছেলের বিয়ের কথা ভুলি নাই, অনেক কিছুই ভুলি নাই, কেউ ভুলে নাই। মাত্র ৩.৫ বছরে মানুষকে অস্থির করে ফেলেছিল, যার জন্য পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে 15ই আগস্টে। অনেক কথাই সত্য, কিন্তু এটাও তো সত্য আমরা ৭ই মার্চ এবং স্বাধীনতার সময় বঙ্গবন্ধু এই ছাড়া তো কিছু বুঝতাম না। সারাদিন রেডিওর সামনে বসে থাকতাম তো জয় বাংলা স্লোগান শোনার জন্য সারাদিন। যাই হোক, এগুলো অতীতের কথা। বর্তমানে আসি। বর্তমানে কিন্তু অনেক বড় একটা সুখবর দিতে চাই। আগে অনেক বড় সুখবর, আমরা আমাদের হাদির বিচার পাইতে যাচ্ছি, বিচার পেয়ে যাব খুব তাড়াতাড়ি। কেন জানেন? হাদির আসামি ধরা পড়ছে, মেইন আসামি ওই যে ফয়সাল আর আলমগীর কলকাতার বনগাঁতে ধরা পড়ছে। ওরা পার হয়েছিল মেঘালয় বর্ডার দিয়ে। পুলিশের কাছে যেটা বলছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পুলিশের হাতে তারা। কোর্টে উঠাইছিল আজকে, কিন্তু কোর্ট থেকে তাদের জেলে পাঠিয়ে দিছে, যেটা নিয়ম আর কি। এই ধরনের আসামিকে রিমান্ডে দেওয়ার দরকার হয় না। কারণ কি জানেন? ওদের কাছে তো খুনি না, ওদের দেশে কাউকে তো খুন করে নাই। ওই দেশের আইন কি, বর্ডার ক্রস করে চলে গেছে, ভিসা নাই, পাসপোর্ট নাই, হয়তো পাসপোর্ট আছে ভিসা নাই, এই আইনের মধ্যে জেলের মধ্যে পাঠিয়ে দিছে। এখন কথা হয়েছে আমরা কেমনে বিচার পাবো। এই যে আমি একটু আগে বললাম, এটা একটা খুশির খবর। কেমনে খুশির খবর হলো? আসামি তো ভাই কলকাতার জেলে, তাহলে বাংলাদেশে বিচার হবে কিভাবে? নিশ্চয়ই বিচার হবে, এই আসামিকে দিয়ে দিবে। হ্যাঁ, ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসলেই এই আসামিকে দিয়ে দিবে। এই আসামিকে তুলে দিয়া বাংলাদেশের হাতে, বাংলাদেশের সাথে হাত মিলাবে। এই যে গত 18 মাসে যেটুকু ক্ষতি হয়েছে না, সেই ক্ষতি পূরণ করার জন্য প্রথম যে কাজটা করবে, এই ফয়সাল আর আলমগীরকে বাংলাদেশের আইনের হাতে তুলে দিবে। আর ওরা ধইরা নেন
যেটা বলবো সেটা সত্যি মনে করবেন না, ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এরা অনেক আগেই ধরা পড়ছে। কিন্তু এই ধরা পড়াটা পুরাটাই ভাই সাজানো নাটক, হ্যাঁ সাজানো নাটক, অনেক আগে থেকেই ধরা পড়ছে, এখন প্রকাশ করলো। কারণ ওরা অপেক্ষা করতেছিল নির্বাচিত সরকার আসুক, ওই নির্বাচিত সরকারের হাতে তুইলা দিয়া বাংলাদেশের সাথে বন্ধুত্বটা গাঢ় করবে। গত 18 মাসে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি পূরণ করার জন্য প্রথম পদক্ষেপ বলতে পারেন এই হাদির এই আসামিদেরকে আমাদের হাতে বোঝাই দিলে আমরা কি সত্যি সত্যি খুশি হব না? নিশ্চয়ই আমরা খুশি হব। আর নির্বাচিত সরকার বিএনপি যা কিছু করুক না কেন ভাই, এই বিচারটা যদি কইরা ফেলায় ওরা কিন্তু প্রশংসায় ভাইসা যাবে। অতীতের অনেক কিছু আমরা ভুলা যাব, এটা নিয়েই আলোচনা করব। আমার মনে হয় এইদিকেই এগোচ্ছে, হ্যাঁ এদিকেই এগোচ্ছে। এই হাদির বিচার দিয়েই বিএনপি দেখবেন প্রশংসায় ভাইসা যাবে, এটা আপনারা নোট করে রাখতে পারেন। কিন্তু এখন আসি, হাদি যেখানে নির্বাচন করতে চাইছিল সেখানে যে পাটোয়ারি আসলো, হাদি শাহাদাত বরণের পর পাটোয়ারি ওই জায়গাটায় আসলো। হাদির জায়গায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি আসলো, কত ভোটে হারছে? মাত্র 4900 ভোটে। হাদি থাকলে কিন্তু অবশ্যই পাস করতো, তাই না? হাদির জায়গায় আসাতে নাসিরউদ্দিন পাটোয়ারি এত ভোট পাইছে। এমনিতে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা বেয়াদব বেয়াদব বলি, মুরব্বীরা, হ্যাঁ সবাই বেয়াদব বেয়াদব বলে। আর ওই বেয়াদবের বিরুদ্ধে আবার মামলাও হয়ে গেছে, সমন জারি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা চিন্তা করেন। শেষ পর্যন্ত আইনের কাছে নিয়ে তুলে দিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এতে কি নাসিরউদ্দিন পাটোয়ারি থেমে যাবে আপনাদের মনে হয়? না ভাই, ওরা আমি খুব ভালোভাবে লক্ষ্য করছি, থামার লোক না। ও তো চাইতেছিল ওই তার নামে মামলাটা হোক, এটা আমার ব্যক্তিগত ধারণা, আপনারা পরে মিলাই নিয়ে হিসাবটা। ও চাইতেছিল কেউ আমার নামে মামলা করে না কেন? কারণ কি জানেন? ওর কাছে প্রমাণ আছে। প্রমাণ না থাকলে একটা লোক এভাবে দিন রাত 24 ঘন্টা মাফিয়া চান্দাবাজ এভাবে বলতে পারে না। এবং নির্বাচনের পরে উনি যখন এমপি হয়ে গেল, মির্জা আব্বাস সাহেব যখন এমপি হয়ে গেল এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে গেল, তারপরেও কিন্তু থামে নাই। হ্যাঁ, তারপরেও থামে নাই, বলেই যাচ্ছে। কারণ সে চাচ্ছিল তার নামে কেউ মামলা করুক। মামলা করলে লাভটা কি তাহলে? লাভ আছে ভাই, লাভ আছে। তার কাছে যে প্রমাণগুলো আছে সে এখন দিতে পারবে। প্রমাণ ছাড়া তো ভাই ওইভাবে চিৎকার করতো না রাস্তায়। নিশ্চয়ই তার কাছে অনেক প্রমাণ আছে, যে প্রমাণগুলো এখন সে দিতে পারবে। মহামান্য আদালতকে বলতে পারবে আমার কি সত্যি কথা বলার স্বাধীনতা নাই? এই নেন প্রমাণ। আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে কি হবে? মানহানির মামলা। মানহানির মামলা যেটা হবার সেটাই হবে, সরি বলে দিবে। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সরি বলার লোক? আমার তো মনে হয় তাকে আমার যেটা দেখা মনে হয়েছে ভাই, একেবারেই বিপ্লবী, পুরাটাই বিপ্লবী, আগাগোড়া পুরাটাই, কোনো আপোষ নাই। কেন আপোষ নাই জানেন? নীতির পথে চলে, ইমান ঠিক আছে, যার জন্য বুকের মধ্যে ওই জোরটা থাকে। এই ধরনের মানুষকে মাথা নত করানো যায় না, তো পারে না ভাই। আপনারা খেয়াল করেন, কিছুদিন আগে খেয়াল আছে যমুনার আশেপাশে এক ভাইকে, ওই যে মাথায় টুপি পাঞ্জাবি পরা, খুব মারতেছিল সবাই মিলা। ও টু শব্দ করছে, এভাবে দাঁড়ায় ছিল। যারা মারছে তারাই তো হরান হয়ে গেছে। খেয়াল আছে? কারণ এটা ইমানই জোর। ওইভাবে দাঁড়ায় থাকতে পারে কারা জানেন? যারা ইমানের জোর আছে তারাই পারে। যার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারিকে হার মানাইতে পারবে না, ও হার মানার মানুষ না। অপেক্ষায় থাকি নেক্সট কি হয়, হ্যাঁ আদালতে কি হয়, এই ব্যাপারটা দেখার খুব আমার আগ্রহ। তবে ওই বিচারের মধ্যে যদি ভাই একটা লাইভ প্রোগ্রাম করতো, মানে লাইভ ক্যামেরা থাকতো আর আমরা দেখতাম কি বলে, তাহলে ব্যাপারটা খুব জমতো। জানি না আদালত এই অনুমতি দিবে কিনা। ইদানিং খেয়াল করছেন সবাই যা কিছু হয় আদালতে চলে যেতেছে, হ্যাঁ যা কিছু হচ্ছে আদালতে চলে যেতেছে। আচ্ছা, আদালতে যখন যায় দেখেন বিচারক বসে একটা চেয়ারে, আর এই সাইডে থাকে দুইজন উকিল, মানে এই একজন আর এই একজন আর উনি একজন, এই তিনজন মানুষ আলোচনা কইরা আমাদের ভাগ্য নির্ধারণ করবে। আমরা ভোট দিলাম প্রায় 5 কোটি মানুষ, গণভোট, হ্যাঁ ভোটের পক্ষে। আর ওনারা ওই তিনজন মানুষ কিভাবে সিদ্ধান্ত নিবে, বৈধ না অবৈধ, এই সিদ্ধান্তটা কিভাবে নিবে, এটা আমার মাথায় ঢুকে না। আরেকটা জিনিস আমার মাথায় ঢুকে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ায় নিজের মুখে বললো হ্যাঁ ভোট দিতে, আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন, একদম ব্যালট দেখায় বলছে এখানে হ্যাঁ ভোট দিবেন আর এখানে আপনার যাকে পছন্দ তাকে ভোট দিবেন, মানে জাতীয় ভোট। উনি নিজের মুখে বলছে, তারপরেও কেন নিজের মুখে বলা কথাটাকে এখন কোনো মূল্য দিচ্ছে না, নিজেই মূল্য দিচ্ছে না? কারণ কি? ওনাকে দেখাতে এরকম মনে হয় না, ওনার চাল চলন সবকিছু আপনি খেয়াল করেন পারফেক্ট জেন্টলম্যান। হ্যাঁ ভাই, পারফেক্ট জেন্টলম্যান। মনেই হয় না যে ওনার ভিতরে কোনো হিংস্রতা আছে বা কোনো রকম চালাকি আছে, ষড়যন্ত্র আছে ওনার ভিতরে। দেখলে কিন্তু বোঝা যায় না। সবসময় দেখেন সাদা শার্ট পরে, আর সাদা কাপড় পরার পিছনে একটা শান্তির প্রতীক আছে। সাদা মানেই তো শান্তি, তার মানে উনি শান্তি চায়। তাহলে কেন জুলাই সনদকে মেনে নিচ্ছে না? কেন ওনারা ওই আগের রাষ্ট্রপতিকে দিয়া প্রথম দিন, অর্থাৎ সংসদের প্রথম দিনটা শুরু করতে যাচ্ছে ভেজালের মধ্যে দিয়া? এর মধ্যেই শিশির মনির সাহেব বইলা ফেলছে, রাষ্ট্রপতি যখন ভাষণ দিবে আমরা জামাতের কেউ থাকবো না, 11 দলের কেউ থাকবো না, আমরা বাইরে চলে আসবো। ওনার ভাষণ শেষ, তারপর আমরা আবার সংসদে ঢুকবো। কারণ ওনার কাছ থেকে শোনার মতো আমাদের কোনো ইচ্ছা নাই। আর উনি কি বলবে এটা আমরা জানি। উনি যদি জুলাই পক্ষে কথা বলে, হ্যাঁ ওই ভাষণ তো রেখে দিবে, জুলাই পক্ষে কথা থাকবে। কিন্তু ওনার মুখে জুলাই পক্ষের কথা শুনতে যাব কেন? উনি দেখে নাই কিভাবে তখন 36 দিনে মানুষ মারা হয়েছে, উনি দেখে নাই 16 বছর কিভাবে দেশ চালাইছে, উনি আয়না ঘর দেখে নাই, গুম হত্যায় উনি জানতো না? সবই তো জানতো, সবই তো চুপচাপ সহ্য করছে। উনি তো স্বৈরাচার শাসকের দোসর। তাহলে ওনার কাছ থেকে কেন আমরা জুলাই কথা শুনতে যাব? ওনার কোনো কথাই শোনার আগ্রহ নাই ওনাদের। ওনারা বলছে ওনারা সংসদের বাইরে চলে আসবে। দেখেন প্রথম দিনটাই শুরু হইলো কিভাবে, কিন্তু প্রশ্ন হইলো কেন?
কেন ওনারা রাজি হচ্ছে না? ওনারা কেন এখন বলতেছে যে আমরা ভোট পাওয়ার জন্য এই কথা বলছি, যে গণভোট, হ্যাঁ ভোট আমরা আসি, আমরা হ্যাঁ ভোটের সাথে আসি, গণভোটের সাথে আসি। মেজর হাফিজ সাহেব বলছে না, কি নির্লজ্জের মতো কথাটা বলছে। হ্যাঁ, আমার শুনতেই লজ্জা লাগতেছিল। কিভাবে উনি বলতে পারলো যে আমরা ভোটের জন্য, নির্বাচনের জন্য এই মিথ্যা কথাটা বলছি? চিন্তা করেন। কিন্তু আসল কথা হলো কেন মানতেছে না? আসেন এইটুকু আলাপ করে ভিডিওটা শেষ করি। আমার যেটা ব্যক্তিগত ধারণা, আপনারা একটু মিলাই নিয়েন। দেখেন, জুলাই সনদকে স্বীকৃতি দিলে প্রথম কাজটা কি? জুলাই সনদটা তৈরি হয়েছিল কেন? ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধেই তো। তার মানে কি ফ্যাসিস্ট সরকারের বিচারটা আগে করতে হবে জুলাই সনদকে মেনে নিলে, তাই না ভাই? শেখ হাসিনার বিচার করতে হবে, যারা জেলে আটকে আছে তাদের বিচার করতে হবে, ভারতের কাছে শেখ হাসিনাকে চাইতে হবে, কারণ উনি তো ফাঁসির আসামি। এই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া মানে তো বিচারকে স্বীকৃতি দেওয়া। এই বিচার স্বীকৃতি না, এই বিচার কইরা দেখাইতে হবে। ওই জুলাই সনদে তাই লেখা আছে তো। আর কি আরেকটা ব্যাপার আছে ভাই, কি সেটা জানেন? যেটা ওই যে খায়রুল হক, বিচারপতি খায়রুল হক বাতিল করে দিয়া গেছিল তত্ত্বাবধায়ক সরকার। তারপরে শেখ হাসিনা আইসা যতবারই নির্বাচন করছে উনি ক্ষমতায় থাইকা নির্বাচন করছে। তত্ত্বাবধায়ক সরকার ছিল না। 3 মাসের জন্য যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে আসে সেটা কিন্তু এই জুলাই সনদপত্রের মধ্যে আছে। কিন্তু এখন যদি এটাকে স্বীকৃতি দেয় তাহলে তো ভাই 5 বছর পর যে নির্বাচন আসবে, এই নির্বাচনের সময় সরকার সইরা যেতে হবে, একদম তত্ত্বাবধায়ক সরকারের হাতে দেশ বুঝাই দিতে হবে। তাহলে তো ভাই ওই যে নির্বাচনের সুযোগ সুবিধা হবে না। আমি যদি সরকারে ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারি শেখ হাসিনার মতো, তাহলে তো আমি প্রশাসন সাজাইতে পারি। কোথায় ডিসিকে দিব, কোথায় ওসিকে দিব, কোথায় সচিবকে পাঠাবো, কোথায় আর্মিকে পাঠাবো, কোথায় পুলিশ পাঠাবো, কোথায় র্যাব পাঠাবো, কাকে কোথায় বদলি করবো, সবই তো আমি নিজের মতো করে সাজায়া দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে কইরা ফেলাইতে পারি, যেটা 3 বার আমরা দেখছি। এখন যদি আমি মাইনা নেই এই জুলাই সনদ, তাহলে তো আমাকে 3 মাসের জন্য সইরা যেতে হবে, আর নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকার। তাহলে তো সেই নির্বাচনের ফল অন্যরকমও হইতে পারে। আমার পক্ষে তার হইল না। এইটাও চিন্তা কইরা কিন্তু ওনারা ওই জুলাই সনদপত্রে স্বীকৃতি দিচ্ছে না, যার জন্য ওই দায়িত্বটা নিতে চাচ্ছে না। অথচ দেখেন, জুলাই রক্তে ভেজা ওই চেয়ারে বসতে চায়। সংসদের ওই চেয়ারগুলো তো জুলাই রক্তে ভেজা, তো ওই চেয়ারে বসতে চায়। বিবেকে কি বাঁধবে না? নিশ্চয়ই বিবেকে বাঁধবে, নিশ্চয়ই বিবেকের ধ্বংসন হবে। কিন্তু তারপরও কিছু করার নাই, কারণ কথা দিয়া ফেলাইছি। হয়তো আমি কথা দিয়া ফেলাইছি কাউকে যে আমি এই বিচারটা করুম না। এখন কথা ভাঙি কেমনে? কথা ভাঙতে গেলে তো ভাই আমাকেই ভাঙ্গা ফেলাইবো, এরকম হইতে পারে না। তবে রাস্তা একটা আছে, সে রাস্তাটা কি জানেন? আমার মনে হয় ওনারা সে অপেক্ষাই করতেছে। সরকার নিশ্চয়ই মনে মনে চাইতেছে বিরোধী দল রাস্তায় ঝাঁপায় পড়ে না কেন, চারিদিকে ঝাঁপায় পড়লে তাহলে তো ওনারা বলতে পারে যে ভাই আমি তোমারে কথা দিছিলাম বিচার করুম না, কিন্তু উপায় নাই, দেশের মানুষ তো খেয়ে গেছে, আমার তার কোনো উপায় নাই, আমাকে এখন ওই জুলাই সনদপত্রের স্বীকৃতি দিতে হবে। এটা বইলা কিন্তু দিতে পারবে যদি আন্দোলন হয়, তাহলে দেখেন মুখ রক্ষা হয়। আমি কথা দিছিলাম, কথা রাখতে পারলাম না, এরকম কিছুর জন্য অপেক্ষা করতেছি কিনা সেটাও প্রশ্ন রেখে গেলাম। তারপরে ভাই মনটা আজকে ভালো, হাদির বিচার পেতে যাচ্ছি। হ্যাঁ ভাই, কনফার্ম থাকেন, ঈদের পরই এই আসামিকে আমরা পাইয়া যাবো। শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে নতুন নাটকীয়তা। আপনারা যেটা শুনছেন সুখবর না, এটা সুখবর নয়। এর নেপথ্যের রহস্য শুনলে আপনি অবাক হবেন। শরীফ ওসমান হাদির হত্যাকারী, সেই আলোচিত প্রধান 2 আসামি, সেই শুটার, যাকে নিয়ে এত কিছু, কখনো শোনা যায় যে তিনি বাংলাদেশে আছেন, কখনো ভারত গেছেন, আবার কেউ বলে দুবাই, অনেক কিছুই। কিন্তু শেষ পর্যন্ত একদম চূড়ান্ত সঠিক খবর যে শরীফ ওসমান হাদির সেই হত্যাকারী শুটার, যাকে ধরতে পুরো বাংলাদেশের দাবি ছিল, কিন্তু ইউনূস সরকার ব্যর্থ হয়েছেন। কিন্তু এখন দেখা গেছে যে ভারতে তিনি গ্রেপ্তার হয়েছেন। তো এই খুশিতে ইনকিলাব মঞ্চ রাস্তায় নেমে গেছে। তারা ওসমান হাদির হত্যার বিচার চাচ্ছে, এবং অনেকেই বলছে যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ফিরিয়ে আনা হোক, অনতিবিলম্বে রহস্য উদ্ঘাটন করা হোক, ইত্যাদি ইত্যাদি। আবার ভারত সরকারও তাদেরকে রিমান্ডে নিয়েছে, এবং তারা আনুষ্ঠানিকভাবে জানাচ্ছে, এমনকি এক্সট্রাডিশনের ট্রিটি অলরেডি শুরু হয়ে গেছে, মানে এক্সট্রাডিশনের প্রক্রিয়া, মানে তাকে ফিরিয়ে আনার 14 দিনের রিমান্ড। বাংলাদেশের হত্যাকারী ভারত পুলিশ রিমান্ডে নিয়েছে 14 দিনের, এবং খুব দ্রুত ফিরিয়ে দিবে। এই সামগ্রিক যে বিষয়গুলো, এগুলো খুব সুন্দর, দেখতে ভালো, কিন্তু এর পেছনে ভিন্ন উদ্দেশ্য আছে। দেখেন, প্রথম হচ্ছে যে ভারতের আচার আচরণ এখানে সন্দেহজনক মনে হয়, কারণ সাথে সাথে 14 দিনের রিমান্ডে নেওয়া, গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে পারবে এই আশা করা, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, একটু অতি উৎসাহী মনে হয়। কেন অতি উৎসাহী মনে হয়? অনেক কিছু করতে পারে। প্রথম কথা হচ্ছে স্বাভাবিক হিসাব যে বিএনপি ওসমান হাদিকে ওন করে না, বিএনপি মহাসচিব ওসমান হাদিকে চিনে না, আর ইউনূস সরকার ওয়াজ ভেরি সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবে। ইউনূসের ক্লোজ লোক ছিল শরীফ ওসমান হাদি, এবং ইউনূসের আবেগ ছিল, ইউনূস সরকারের উপদেষ্টাদের ইমোশন ছিল। সেই ইউনূস সরকার আমলে গ্রেপ্তার করা গেল না, আর এখন বিএনপি সরকারের আমলে গ্রেপ্তার, একটু অতি উৎসে বেশি হয়ে গেল না? এই বেশি হওয়াটাই রহস্যজনক। স্বাভাবিক ছিল যে ভারতে যদি পলাতক থাকে, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত শক্তিশালী। আপনারা ইন্ডিয়ার সিরিয়াল দেখেছেন একসময়, ইন্ডিয়ার সিআইডি অতি সূক্ষ্মভাবে যে কোনো আসামিকে কয়েকদিনের মধ্যে ধরতে পারে। সেখানে একজন মোস্ট ওয়ান্টেড আসামি, ইন্টারন্যাশনালি রিনাউন্ড একজন আসামি, তাকে এতদিন ইউনূস সরকার আমলে ধরতে পারলো না, আর এখন ধরেছে, তাও একদম বাংলাদেশের সীমান্ত থেকে। যেখান থেকে ধরেছে ওই এলাকায় আমি অনেক চা খেয়েছি। বনগাঁও, যারা ভারতে যান, বিশেষ করে যশোর থেকে, বেনাপোল থেকে, তারাও ভালোভাবে চিনেন, ট্রেনে উঠতে হলে ওখানে যেতে হয়। ওটা বাংলাদেশ আর ভারতের মধ্যে পার্থক্য নেই।
তো দর্শক, সেখানে বাংলাদেশের সীমান্তবর্তী জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে, একটু বেশি হয়ে গেল না? আসল ঘটনাটা কি আসলে হতে পারে, এটা আমাদের বিশ্লেষণ, যে ভারত সরকারের হাতে বা নজরদারিতে আগেই ছিল, কিন্তু ভারত বিনা লাভে কিসের বিনিময়ে, কোন উদ্দেশ্যে, এমনিতেই ইউনূস সরকারকে দেখতে পারে না। ইউনূস সরকার সফল হোক, ইউনূস সরকার ইমেজ বাড়ুক, এটা তো ভারত চাইতেই পারে না। সেই হিসাবে ভারত সুযোগ থাকলে বা গ্রেপ্তার করলেও তো তাকে গ্রেপ্তার বলবে না, কারণ ইউনূস সরকার যাতে ব্যর্থ হয়, ইউনূস সরকার পারে না, এটাই তো ভারত চাইবে। কিন্তু এখন তো বিএনপি হচ্ছে ভারতের পছন্দের সরকার। তো এখন এটা হতে পারে এরকম যে আসলে এই হত্যাকারীকে আগেই গ্রেপ্তার করেছে, অথবা আগেই তাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ইউনূস সরকার যাতে লাভবান না হয়, ইউনূস সরকার যাতে ব্যর্থ হয়, অথবা গ্রেপ্তার দেখিয়ে ফেরত দিলে ইউনূস সরকারের কাছ থেকে তো ফেরতের বিনিময়ে কিছু আদায় করা যাবে না। এটা বুঝতে হলে আরেকটা থিওরি আপনাদের বলি। ইন্টারন্যাশনাল আইনে এক্সট্রাডিশন ট্রিটি আছে, বাংলাদেশের সাথে দুইটা দেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে, মানে বন্দি বিনিময় চুক্তি, ভারতের সাথে থাইল্যান্ডের সাথে, যার ফলে অপরাধীকে ফিরিয়ে আনা যায়। কিন্তু এই ট্রিটি মানতে কেউ বাধ্য না, এখানে বিভিন্ন ফাঁক ফোকর আছে, এগুলো এড়িয়ে যাওয়া যায়। যেমন শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত বাধ্য, শেখ হাসিনাকে ফেরত দেয় ভারত, আসাদুজ্জামান কামালকে দেয় বা দিবে, কোনো নামগন্ধ আছে? এর মানে এই ট্রিটি কিছুর বিনিময়ে ইমপ্লিমেন্ট করা হয়, মোটা অঙ্কের কোনো কিছুর বিনিময়ে। যেমন ভারতকে এই দিতে হবে, সেই দিতে হবে, তাদের এই স্বার্থ পূরণ করে দিতে হবে, তাদের এই জায়গায় স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সার্ভ করতে হবে, এরকম কিছুর বিনিময়ে বন্দীকে ফেরত দেওয়া হয়। যেমন ভারতের বন্দিও বাংলাদেশে ছিল, তাও এমনকি হাসিনাও কোনো না কোনো কিছুর বিনিময় ফেরত দিয়েছে, পরেশ বড়ুয়া থেকে অনেকের ঘটনাই আপনারা জানেন। এর মানে বিনিময় ছাড়া, লাভ ছাড়া এক দেশ আর এক দেশের বন্দীকে ফেরত দেয় না। এটা একটা কমন প্র্যাকটিস, এক্সট্রাডিশন ট্রিটি ইমপ্লিমেন্ট যেসব জায়গায় হয়, ট্রিটির আন্ডারে যেসব জায়গায় বন্দী বিনিময় ছাড়া দেয় না, তোমরা এটা দিও, তাহলে আমরা এটা দিলাম, মানে এটা নিয়ে খেলে। আর ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল রিলেশন, বাইলেটারাল রিলেশন হলো তো স্বার্থের খেলা, কে কতটুকু স্বার্থ আদায় করে নিতে পারে। এখন ইউনূস সরকার আমলে গ্রেপ্তার করতে পারলো, ইউনূস সরকার তো ভারত বিরোধী সরকার, ইউনূস সরকারের পতন চাইতো ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে ইন্ডিয়া। ইউনূস সরকারের বিরুদ্ধে কত প্রোপাগান্ডা, এই যে মব হয়, অমুক হয়, তমুক হয়, সংখ্যালঘু নির্যাতন হয়, এখন সব উদয়, এখন কিছু হয় না, অথচ এখন আগের চাইতে বেশি হয়। মব ইউনূস সরকারের চাইতে এখন বেশি হয়, সংখ্যালঘু নির্যাতন ইউনূসের আমলে চাইতে এখন বেশি হয়, আওয়ামী লীগ নির্যাতন ইউনূস সরকার আমলে চাইতে এখন বেশি হয়। কই কিছু তো বলে না ভারত। যেমন এই যে 7 মার্চের ভাষণ বাজানোতে অনেক আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে, ওই ভারতীয় কোনো মিডিয়া টু শব্দ দেখছেন? সবাই চুপ হয়ে গেছে। মানে ইউনূস সরকারের কাছ থেকে তো কোনো কিছু আদায় করা সম্ভব ছিল না, আর ইউনূস সরকার ছিল ইন্টারিম সরকার, যার ফলে ইচ্ছাকৃতভাবে ভারত ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করেনি, বা গ্রেপ্তার করলো সেটা বলেনি। কিন্তু এখন তাদের পছন্দের সরকার এসেছে, এখন ভারত এটা বলে দিয়েছে, বা এখন গ্রেপ্তার করেছে। এখন গ্রেপ্তার করেছে কেন? প্রথম কথা হচ্ছে বিএনপির, ভারতের পছন্দের সরকার বিএনপি, এখন বিএনপি সফল, তারা পারে, তাদের ইমেজ বাড়ানোর জন্য ভারত উপকার করছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে ভারত বিএনপির কাছ থেকে এখন অনেক কিছু নিতে পারবে, যে ঠিক আছে গ্রেপ্তার করেছি, এখন এটাকে দিব, যেহেতু গ্রেপ্তার করেছি, গ্রেপ্তার এই নিউজ যেহেতু পাবলিশ হয়েছে, অতএব ফেরত দেওয়াটা এখন জরুরি, বা জনগণের চাপ সরকারের উপর পড়বে মারাত্মকভাবে, ভারতের কাছ থেকে ফেরত আনতে বিএনপি সরকার বাধ্য হবে, এটা অনিবার্য। এজন্য দর্শক, বিএনপি ফেরত আনবে, এবং এই ফেরতের বিনিময়ে ভারত অনেক কিছু আদায় করে নিবে, তাদের যা দরকার, যা চায়, মংলা বন্দর পরিচালনা দরকার, ঠিক আছে বিএনপি দিয়ে দিবে। আবার আওয়ামী লীগের সাথে করা চুক্তিগুলো যেন বাতিল না করে, বিদ্যুৎ কেন তাদের কাছ থেকে, মানে ভারত যা চায়, ভারতের যে ইন্টারেস্ট, এই সুযোগে অনেক কিছু বিএনপির কাছ থেকে নিয়ে নিতে পারবে। মানে এটা একটা বিনিময়, আপনি একটা গুপ্তধন পেয়েছেন, এটা এখন বিক্রি করবেন। তো শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ওরা এখন ধরিয়েছে যাতে বিএনপির সাথে ডিল করতে পারে, এটা হলো যে আসল ঘটনা। নইলে এটা ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়া খুব ইজি ছিল, এটা নাটক, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এখন এই রহস্য উদ্ঘাটন বিএনপি তাদের নিজেদের মতো করে করতে পারবে। কিসের ন্যায় বিচার? ওটা বিএনপি যেভাবে মামলা সাজা হিসেবে যাদেরকে দায়ী করতে চায় তাদেরকে দায়ী করে দিবে, বিএনপির প্রতিপক্ষ বা অন্তর্বর্তীকালীন সরকারের যারা বিএনপি শত্রু ছিল তাদের কাউকে ফাঁসি দিলেও দিতে পারে। এটা নিয়ে বিএনপি এখন রাজনীতি করতে পারবে। ইউনূস সরকার আমলে ফেরত আনলে তো বিএনপির পছন্দের মতো এটা করতে পারতো না। এটি হচ্ছে হিসাব খেলা। দর্শক, এই মুহূর্তের রীতিমতো একটা বড় ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজটা এসেছে ভারত থেকে। প্রফেসর ইউনূসের সরকার পরিবর্তনের পরে একটা বড় চমক আসলো ভারত থেকে। সেই চমকটা হলো গত 12ই ডিসেম্বর ওসমান হাদিকে যারা গুলি করেছিল এবং 18ই ডিসেম্বর যার পরিপ্রেক্ষিতে ওসমান হাদির মৃত্যু হয়েছিল, সেই আসামি দুজন মাসুদ, ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তারা ভারতে গ্রেপ্তার হয়েছে। এই মুহূর্তে এর চাইতে বড় খবর আর হতে পারে না। ভারতের পুলিশ নিশ্চিত করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং নাটকীয় এই গ্রেপ্তারের অভিযান ব্যাপারে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ তারা নিশ্চিত করেছে। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি ভারতে কিভাবে গ্রেপ্তার হলেন ওসমান হাদিকে গুলি করার অভিযোগে অভিযুক্ত প্রধান দুই আসামি ফয়সাল মাসুদ এবং আলমগীর, এবং তারা এখন কিভাবে কোথায় আছেন, বাংলাদেশে ফেরত আসবেন কিনা, তাদেরকে পাঠানো হবে কিনা,
এবং বাংলাদেশে যদি পাঠানো হয় তাহলে রিমান্ডে নিয়ে ওসমান হাদির মৃত্যুর প্রকৃত রহস্য আমরা অতঃপর জানতে পারবো কিনা, কারা মেরেছিল, কোন স্বার্থে মেরেছিল হাদিকে, সেটাও আমরা এবার বোধহয় জানতে পারবো। দর্শক, বলছিলাম ডিসেম্বরের 12 তারিখে দুপুরবেলায় গুলি করেছিল যে দুইজন মোটরসাইকেলে আরোহী, সেই দুজন অভিযোগ করা হচ্ছে তারাই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, যারা ওই দিনই রাতে সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায়। আজকে ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ তারা নিশ্চিত করেছে যে ভারতীয় বনগাঁ এলাকা থেকে, বনগাঁ সীমান্ত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং এবিপি আনন্দ এটাও বলছে যে তারা বনগাঁ সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে ফেরত যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দের নিউজের থেকে লাইভ থেকে সামান্য একটু শুনে আসুন, তাহলে বুঝতে পারবেন যে তারা নিশ্চিত করছে যে এই গ্রেপ্তারটা হয়েছে। গতকালকে রাতেবেলা গোপন সূত্রে খবর পায় একটা, যে বনগাঁ সীমান্ত সেই জায়গায় দুজন বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করে সেখান থেকে তারা রয়েছেন এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে। কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ, অন্যদিকে আলমগীর হোসেন। দর্শক, এবিপি আনন্দ যেটা বলার চেষ্টা করছে ভারতীয় পুলিশের তরফ থেকে, সেটা হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়নি, তবে তাদের গ্রেপ্তারে এক ধরনের অভিযান ছিল। তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবেই প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপরে চিহ্নিত করা হয় যে এরাই সেই দুইজন যারা হাদিকে মেরে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসেছে। এদিকে যেটা বলা হচ্ছে, ছাত্রনেতা ওসমান হাদির মামলায় পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ এর হাতে গ্রেপ্তার এই দুজন, সেই দাবি করা হচ্ছে। গুরুতর এই অপরাধের পর দুই বাংলাদেশি নাগরিক দেশ ছেড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের বনগাঁ সীমান্ত এলাকায় আত্মগোপন করেছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, যেটা এবিপি আনন্দ জানিয়েছে। এই তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ অভিযান চালায়। অভিযানে গত রাতে এই ঘটনাটা ঘটে, যদিও খবরটা আমরা এইমাত্র পেলাম। মধ্যরাতে বনগাঁ এলাকা থেকে এই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ, অন্যজন আলমগীর হোসেন। এসটিএফ সূত্রে জানা গেছে, তদন্তে বেরিয়ে এসেছে যে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মিলে বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদিকে হত্যা করে পালিয়েছে। পরে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। সেখান থেকে সুযোগ পেলে আবার বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের। এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। আজ তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজতে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। ফয়সাল করিম মাসুদ তার গ্রামের বাড়ি পটুয়াখালী, আলমগীরের বাড়ি ঢাকায়। এই গ্রেপ্তারের পরে কলকাতা পুলিশ থেকে এটাও বলা হয়েছে গণমাধ্যমকে যে বাংলাদেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যোগাযোগ করে তাদের পরিচয় সবকিছু নিশ্চিত করা হচ্ছে। এখন ব্যাপারটা আমার মনে হয় দ্য এন্ড হতে চলেছে। যদি এই দুইজন সত্যি অপরাধী হয়ে থাকেন, তাহলে বন্দি প্রত্যার্পণ চুক্তিতে বর্তমান সরকার যেহেতু ভারতের সঙ্গে সম্পর্ক আবার জোড়া লাগানোর চেষ্টায় আছে এবং জোড়া লাগিয়ে ফেলবে, সুতরাং খুব সহজেই ভারত তাদেরকে বাংলাদেশের হাতে তুলে দেবে। যদি বাংলাদেশের হাতে ভারত তাদেরকে তুলে দেয়, তাদেরকে জিজ্ঞাসাবাদে তথ্য বেরিয়ে আসবে, কিংবা কলকাতা পুলিশও তাদেরকে জিজ্ঞাসাবাদে মূল তথ্য বের করে যদি আনতে পারে যে এরা যদি সত্যি ওসমান হাদিকে গুলি করে থাকে, তাহলে কাদের নির্দেশে, কাদের অর্থায়নে, কাদের পরিকল্পনায় এই কাজটা তারা করেছে, কাদের স্বার্থে করেছে, হাদিকে মারলে কাদের রাজনৈতিক লাভ, হাদিকে মারলে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিনই হাদিকে মারলে নির্বাচনের ব্যাপারে কারা লাভবান হতে পারে, কিংবা নির্বাচন বানচালের কোনো ব্যাপার ছিল কিনা, নির্বাচনে বিশেষ সুবিধা নেয়ার ব্যাপার ছিল কিনা, হাদিকে হাদির কাছের মানুষরাই মেরেছিল কিনা, নাকি হাদিকে আওয়ামী লীগ মেরেছে, নাকি হাদিকে অন্য কেউ মেরেছে, মানে এই ব্যাপারগুলো হাদিকে মারার পরে এই অভিযোগ করা হয়েছে যে হাদিকে মির্জা আব্বাস মেরেছে, এই ধরনের অদ্ভুতরে খবর বলা হয়েছে, হাদিকে আওয়ামী লীগ মেরেছে এরকম খবরও বলা হয়েছে। আবার অন্য অনেক পক্ষ থেকে দাবি করা হয়েছে হাদিকে যারা তৈরি করেছে তারাই হাদিকে মেরেছে এবং হাদিকে তাদের মানে জীবিত হাদির চাইতে মৃত হাদিকে তাদের বেশি প্রয়োজন ছিল, যেটা নিয়ে অনেক রাজনীতি করা যেত এবং সেই রাজনীতির একটা চেষ্টা আমরা তার মৃত্যুর পরের দিন মানে জানা যায় আমরা দেখেছিলাম। মৃত্যুর রাতে প্রথম আলো ডেইলি স্টার পুড়িয়ে দিয়ে এক ধরনের মানে অন্যরকম অবস্থা তৈরি করে দেওয়া হয়েছিল এবং জানাজার দিন একটা পরিকল্পনার কথা আমরা শুনেছিলাম যে কোনো একটা পক্ষ হাদির জানাজাকে কেন্দ্র করে, হাদির লাশটাকে ব্যবহার করে বিপ্লবী সরকার গঠন করার স্বপ্ন দেখছে। যদিও বাংলাদেশ সেনাবাহিনীর সচেতনতায়, তিন বাহিনীর সচেতনতায় এবং বিএনপির রাজনৈতিক বিচক্ষণতায় সেই চেষ্টা ভণ্ডুল হয়ে গিয়েছিল। এখন অবশ্যই বের করতে হবে, যেহেতু আসামিদের ধরা হয়েছে, তারা যদি সত্যিই প্রকৃত আসামি হয়ে থাকে, বের করতে হবে যে কাদের পৃষ্ঠপোষকতায় এই কাজটা করেছিল। এবং হাদির ঘনিষ্ঠ অভিযোগ আছে ফয়সাল মাসুদ, তিনি ছাত্রলীগের নেতা ছিলেন এক সময়। ছাত্রলীগের নেতা কিভাবে হাদির সঙ্গে এত ঘনিষ্ঠ হলো, এই ঘনিষ্ঠ করার পেছনে কারা ভূমিকা পালন করেছিল, কারাই এই বড় ছকটা তৈরি করেছিল, সেগুলো আমাদের জানা খুব দরকার। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন সবার আগে সর্বশেষ সংবাদ পেয়ে যান। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।